ক্লাস 12-এ সেমিস্টার 4-এ ইউনিট 2 সমুদ্র উপকূলীয় ভূমিরূপ আমাদের আলোচ্য বিষয়। এই সমুদ্র উপকূলীয় ভূমিরূপ তৈরি করে মূলত তরঙ্গের আঘাতে আর স্রোত, জোয়ার ভাটা। তা তরঙ্গ কত রকমের আছে? তা তরঙ্গ, এই যে উপকূলীয় স্রোতকে আমরা আবার দেখে দেওয়া বুঝতে পারবে। স্রোতগুলো কিভাবে, কাকে বলে আগে একটু বলে নিই, আর তরঙ্গ কাকে বলে একটু বলে নিই। তরঙ্গ হলো একই জায়গায় জল যখন, সামুদ্রিক জল যখন ওঠানামা করে একই জায়গায়, তখন তাকে তরঙ্গ বলে। আর স্রোত হলো সেটা যখন গতিশীল হয়, এক স্থান থেকে অপর জায়গায় যায়, সেটাকে বলে স্রোত। আর জোয়ার ভাটা তো জানো, রোজই জোয়ার ভাটা হয়। একটা পর্যন্ত ওপরে সূর্য চন্দ্রের আকর্ষণে, আগে মানে বিশেষ করে চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়। তো এবারে আমরা আসি তরঙ্গের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ, গঠনকারী তরঙ্গ। এই বিনাশকারী তরঙ্গ মানে যার দ্বারা উপকূল ভাগ ক্ষয় হয়। আর বিনাশকারী তরঙ্গের পর গঠনকারী তরঙ্গ, যেটা গঠন করে, ভূমিরূপ গঠন করে। আর অভিমুখ অনুসারে ভাগ করা হচ্ছে সম্মুখ তরঙ্গ। সম্মুখ তরঙ্গ মানে যখন কেউ উপকূল কাছে দাঁড়িয়ে থাকে, সমুদ্রের তরঙ্গগুলো তখন উপকূলের দিকে আসে, সেইটাকে বলে সম্মুখ তরঙ্গ। আর যেসব পিছিয়ে যায়, মানে ওটাকে আবার একটা কথা বলে, ওটাকেই বলে সোয়াশ। সম্মুখ তরঙ্গটাকে বলে সোয়াশ। আর যখন তরঙ্গটা আবার ফিরে চলে যায় সমুদ্রের দিকে, তাকে বলে ব্যাকওয়াশ। এই কারণেই ভূমিরূপগুলো কি করে হয় দেখো। তো প্রথম হচ্ছে তরঙ্গের কাজ কি কি? ক্ষয়, বহন আর সঞ্চয়। এই সোয়াশ এবং ব্যাকওয়াশ, এটা কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন পড়ে যে সোয়াশ কাকে বলে, ব্যাকওয়াশ কাকে বলে। আচ্ছা, এবার ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ আমি এখানে করছি তোমাদের সুবিধের জন্য, যে যদি 3টে পয়েন্ট বলে 3 নম্বরের জন্য, তাহলে 3টে পয়েন্টে কি কি থাকবে দেখো, বুঝতে সুবিধের জন্য। খাড়ি, অন্তরীপ, উপসাগর। এই দেখো, এইটা সমুদ্রের উপকূল। এইরকম যখন সমুদ্রের জল এই ভেতরে ঢুকবে, ক্ষয় করবে, যখন খুব সংকীর্ণ জায়গা ক্ষয় করে ঢুকে যাবে, জল ক্ষয় করবে, সেইটাকে বলে খাড়ি। আমরা তো হিন্দিতে বলি বঙ্গাল কি খাড়ি, হ্যাঁ, তা এরকম খাড়ি। খাড়ি মানে ছোট ছোট সরু সরু সংকীর্ণ জায়গা। আর তার এই মাথাটাকে বলে অন্তরীপ। এই যে ভূমিভাগের যে শেষ অংশটাকে অন্তরীপ, যেমন কন্যাকুমারী অন্তরীপ আমরা জানি। ঠিক তেমনি এবার সেটা যে বড় হয় তখন সেটাকে উপসাগর বলে। অনেক বড় হলে, দীর্ঘ হলে যখন এটা বড় হয় তখন তাকে উপসাগর বলে। এবারে ভৃগু ও খাড়া পাড়, এ মঞ্চ। এইখানে খাড়া পাড় আর মঞ্চের মধ্যে পার্থক্য কি না, যখন আমরা এই সমুদ্রের পাড়ে এই যে এরকম করে এইরকম সমুদ্রের জল এসে এখানে বাধা দেয়, তাহলে কি হবে না, এইখানে যখন বাধা পাচ্ছে, দেখো ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এই যে ঝুলে আছে, এই অংশটা, এইটাকে বলে ভৃগু। যখন এই আঘাতের ফলে এই অংশটা দেখো, এটা ভূমিভাগ যখন ঝুলে আছে, এটাকে বলে ভৃগু। এটা যখন কেটে যাবে, ঝুলে যখন ভেঙে পড়ে যাবে, তখন এটা মঞ্চ। এই দেখো, তখন ভূমিভাগটা এরকম হবে, তখন এটাকে বলে মঞ্চ। এইটাকে বলে মঞ্চ। তাহলে ভৃগু ছিল এরকম, তারপরে একটা মঞ্চ। আর এইটাকে বলে খাড়া পাড়, যখন এরকম পাড়টা আরো সোজা হয়ে যাবে তখন। তার মানে এই ছোট ছোট ছবিগুলো করতে পারলে সুবিধে হয়। তাহলে এইটা হলো ভৃগু। এইখানে জলের আঘাত পড়ছে, এই যে জলের আঘাতে ভৃগু। এরপরে গুহা, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প। আমি একটা ছবি করেছি, দেখো এই ছবিতে কি না, সমুদ্রের জলের আঘাতে এই দেখো প্রথম এরকম একটা পাড় ছিল, এই দেখো এই অংশটা ব্ল্যাক। তার মানে এইটা যখন ক্ষয়ে ঢুকে গেল, জল বারবার ওই পাহাড় বা পর্বত বা উপকূলে যখন ঢুকে যাচ্ছে, সেইটাকে বলে গুহা। এবারে সেই জল ক্ষয় করতে করতে যখন এদিক ওদিক চলে গেল, মানে পুরো এদিক থেকে ওদিক চলে গেল, ফাঁকা হয়ে গেল, তখন এই ওপরের অংশটাকে দেখতে খিলানের মতো, তাই একে খিলান বলে। আর এরকম করে যখন সমুদ্রের ক্ষয় পেতে পেতে কি হবে না, পিছিয়ে আসবে, উপকূল পরপর করে পিছিয়ে আসবে। তাই এইটা যদি জলের তল হয়, লেভেল হয়, তার উপরে যে দাঁড়িয়ে আছে, এটাকে বলে স্ট্যাক। আর যখন এটা ক্ষয় পেয়ে যাবে, জলের নিচে চলে যাবে, এই কিছু অংশ দাঁড়িয়ে আছে,
এটাকে বলে স্ট্যান্ড। মানে একটা ছবিতে তুমি এগুলো বুঝতে পারবে। পরেরটা হলো ব্লো হোল ও জিও। এই দেখো সমুদ্রের জল এইভাবে ঢুকছে, এগুলো কি না ভেতরে যদি কোমল শিলা থাকে ক্ষয় পেতে পেতে ঢুকছে, ঢুকে সে এইখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু তখনও আছে, এর মধ্যে এখান থেকে জল বেরোচ্ছে, এটাকে ব্লো হোল, মানে এর ভেতর থেকে ছিদ্র করে ওপর থেকে জল বেরোচ্ছে, এটাকে ব্লো হোল। আর এইরকম জল বেরোতে বেরোতে কখনো যখন এরকম ধসে পড়ে যাবে, এখন ধসে পড়ে যাবে, তখন এটা একসঙ্গে হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে, তখন এটা জিও। তাহলে একই ছবিতে দুটো করা যাবে, এই জন্য তোমরা এইভাবে আমি ছবিটা করেছি। এরপরে আসছে আমরা সঞ্চয়জাত ভূমিরূপ। আমরা বেলাভূমি বা সৈকত ভূমি, আমরা দীঘা যাই, পুরী যাই, আমরা দেখি সৈকত ভূমিতে, বেলাভূমিতে আমরা সৈকতে বলি, দীঘার সৈকত বলি। তাহলে সে দীঘার সৈকতে আমরা যখন ঘুরে বেড়াই তখন কি দেখি সেখানে? বালি। কিন্তু বালি মানে দীঘাতে দেখবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বালি, আবার পুরীতে গেলে দেখবে খুব খুব মোটা দানার বালি। কোথাও দেখবে বড় বড় পাথরের টুকরো পড়ে আছে, কোথাও দেখবে সেখানে বোল্ডারের টুকরো। যেখানে যেরকম মাটি, তুমি যদি পশ্চিম উপকূলে যাও, ভারতের পশ্চিম উপকূলে, সেখানে দেখবে যেমন বলছি যে গুজরাটের উপকূলে। এই জন্যে এই বেলাভূমিগুলো কীরকম হয় না সমান্তরাল হয়। সমান্তরাল কীরকম না ভূমিভাগ যেরকম, ধরো একটা ভূমিভাগ এরকম করে উপকূল, তার বেলাভূমিটা তার সমান্তরাল, তার সমান্তরালে আছে, একদম সমান্তরালে যদি থাকে সেইটাকে বলে সমান্তরাল বেলাভূমি। এবার উপল বেলাভূমি মানে, সেখানে উপল মানে হচ্ছে রক, রক যেখানে পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। পশ্চিমে বিশেষ করে তুমি যদি এই যে সুরাটে যাও, সুরাটে, গুজরাটের সুরাট, সেখানে দেখবে এরকম পাথর ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, তাকেই বলে উপল বেলাভূমি। এরপরে এসে অর্ধচন্দ্রাকৃতি, যেটা কোভালাম বিস্তার দেখা যায়। কীরকম না অর্ধচন্দ্রাকৃতি, একেবারে এরকম করে গিয়ে এইরকম হয়ে এরকম চলে যাচ্ছে, এইটাকে অর্ধচন্দ্রাকৃতি, পুরো এই কোভালাম বীজ। এরপরে পকেটটা কোনটা না, এটা যখন ছোটো থাকবে তখন সেটা পকেট, ছোটো থাকলে সেটাকে বলবো আমরা পকেট বেলাভূমি। পকেটটা কীরকম না এরকম করে গিয়ে যখন এই হল, দেখতে পকেটের মতো, জলটা কি করছে না এইখান থেকে ঢুকে এরকম বেরিয়ে যাচ্ছে, দেখতে পকেটের মতো, তাই এটা পকেট বেলাভূমি। বালুকাময় বেলাভূমি, এটা আমি আগেই বললাম যে পুরীতে যদি দেখি আমরা শুধু বালি আর বালি, একদম পুরো সমান্তরালে বেলাভূমি রয়েছে, সেইটাকে আমরা বলি বালুকাময় বেলাভূমি। এরপরে আমি আসি যে এই 1 নম্বর বেলাভূমিতে এত রকমের হয়। এরপরে আসছে স্পিড। স্পিড কাকে বলে না, স্পিড হলো এই উপকূল বরাবর যখন এরকম কোনো ভূমিভাগ ছোট করে একটু বেরিয়ে থাকবে, সেটাকে বলে স্পিড। এবারে সেই এগুলো কি না ক্ষয়জাত পদার্থ আস্তে আস্তে করে জমতে জমতে যখন এটা একটু একটু করে বাড়ছে, তখন সেটাকে বলে, এটাকে বলে বেবার। দেখো এই যে বার, এটা সমুদ্রে, এটা উপকূল, এখান থেকে বাড়ছে আস্তে আস্তে করে, বেবার। আর যখন এটা পুরো এই পর্যন্ত চলে আসবে এটাকে লুপ। আর এই মাঝখানে যে অংশটা আসছে এটা পরে, এই যে স্পিড, তাহলে স্পিড বেবার একই রকম, শুধু বড় হলে সেটা বেবার। এরপরে হলো বাঁধ, বা এটা তোমরা কেউ দেখতে পাবে কখনো যদি ওই চন্দনেশ্বর আছে, চন্দনেশ্বর থেকে যদি যাও ওইরকম বেবারও দেখতে পাবে আর লেগুনও দেখতে পাবে। ওখানে একটা লেগুন তৈরি হয়েছে, যেমন আমাদের সব মানে অনেক লেগুন দেখার জন্য অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমাদের দেশেই আছে। এরপরে বাঁধ। বাঁধটা কিরকম হবে না এই যে বাঁধ দেখছে এরকম একটা লেগুন, এটা কি এর সঙ্গে লেগে যেতে পারে, কিন্তু যখন এইরকম একটা হবে আর মাঝখানে একটা দ্বীপের মতো হবে, সেটাকে বলে টম্বল। এই দুটো যখন একসঙ্গে মিলিত হয়ে যায় মাঝখানে এই যে জলভাগটা, এটাকে লেগুন। এই যে আমরা দেখি যে ভারতবর্ষের ভারতবর্ষের যে পুরীর এরকম করে আছে, পুরীর এই এটা পুরী পেরিয়ে আমরা জানি এটা হচ্ছে কি চিল্কা হ্রদ, চিল্কা একটা লেগুনের মতোই এবং লেগুনই। এরপরে বালিয়াড়ি। বালিয়াড়ি, এই যে বালিয়াড়িটা কিভাবে সৃষ্টি হয় না সমুদ্রের ক্ষয়ের ফলে বা সঞ্চয়ের ফলে যখন সি কোস্ট বরাবর মানে উপকূল বরাবর দীর্ঘ বালির শ্রেণী, বালির উচ্চ স্তূপকেই বালিয়াড়ি বলে।
আমরা জানি সমুদ্রেতে বায়ু পড়ানোর সময় তখন বালিয়াড়ি দেখি। আমি দীঘা দেখি যে যেখানে চন্দনেশ্বর কেন, আরও যদি আমরা চলে আসি ওই যে হিজলি থেকে শুরু করে একেবারে সেই এ পর্যন্ত কী বলে বালেশ্বর পর্যন্ত এটা বালিয়াড়ি, দীর্ঘ বালিয়াড়ি। আমরা জানি কাঁথিতে ওই যেগুলো বালি, যেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে ওখানেও বালিয়াড়ি ছিল, ওটাকে সরিয়ে ওখানে ওরকম সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে কি না, এই বালিয়াড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। দীঘাতে দেখবে যেখানে স্টেশনটা, যদি নিশ্চয়ই দীঘা অনেকে যাও, স্টেশনের আশেপাশে স্টেশনটা পুরোটাই বালিয়াড়ি ছিল, ওটাকে সরিয়ে রিমুভ করা হয়েছে একবারে সেটা কাঁথি পর্যন্ত। এটা কোনো একটা সময় সমুদ্রের ওই জলোচ্ছ্বাসে সেই বালিকে তুলে এনে ওইরকম বালিয়াড়ি সৃষ্টি করা হয়েছিল, এটা বহু আগেকার কথা। এরপরে কর্দমময় জলাভূমি। আমরা দেখেছি যে যে সমস্ত উপকূলীয় অঞ্চলে কাদা মানে রয়েছে এবং কাদা সঞ্চিত হয়ে খুব ঘন ঘন খুব জমে, মানে কাদা জমে, সেখানে কর্দমময় অনেক সুন্দর শুরু হয়েছে, সেটা সুন্দরবনই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আসি আমরা লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমি কচ্ছের রণ আমরা জানি, সেখানে লবণ তো হয়। কচ্ছের রণে গেলে দেখবে যে টাটার যে লবণ আমরা খাই, এই লবণটা কিন্তু ওই কচ্ছের রণ থেকেই তোলা হয়। কখনো গেলে দেখবে যে সেখানে ওই লবণ তোলা হচ্ছে এবং সেটাকে শুকনো সময়, এই সময় শীতের সময় সেখান থেকে লবণ তোলা হয়। এরকম করে আমি জিস্ট পড়ালাম, তোমরা এই জিস্টগুলোকে ভালো করে দেখে নেবে, তাহলেই তোমাদের হবে।